আমরা দেখা যাচ্ছে স্ক্রিনটা? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, এখন আছে স্টাইল সিএসএস এর মাধ্যমে আমরা এই এইচটিএমএল এর জাস্ট আমরা ডাটাগুলো উপস্থাপন করতে পারি। সিএসএস এর মাধ্যমে ডাটাগুলোকে কত সুন্দর করে দেখানো যায়, অর্থাৎ অ্যাপিয়ারেন্সটা কেমন হবে, সুন্দর করে আমরা গেট আপ লুক আপ কেমন হবে, সেগুলোর জন্য আমরা কি করি, সিএসএস ব্যবহার করব। তাহলে এই সিএসএসটা নর্মালি যেটা হবে সেটা হচ্ছে একজন ডেভেলপারের ক্ষেত্রে যদি প্রত্যেকটা পেজে যদি একটা ইয়ে করতে হয়, একই জিনিসের, মনে করো একটা ওয়েব পেজে 50টা পেজ আছে ওয়েবসাইটে, এখন 50টা পেজে একই ব্যানার, একই ফুটার, একই ধরনের কালার, এগুলো আছে। এখন এটা তো একজন প্রোগ্রামের জন্য বার্ডেন হবে না যদি প্রত্যেকটা পেজে ধরে ধরে যদি ওই একই কাজ করা লাগে। তা এটার জন্য কি হবে, সিএসএস ব্যবহার করলে একটা ফাইলে কাজ করে রাখবে এবং প্রত্যেকটা পেজে যখন কল করবে তখন আর প্রতিটা পেজের জন্য তার কালার, ফন্ট সাইজ, হাইট, ওয়াইড এগুলো সাজানোর কোনো ঝামেলা থাকবে না। CSS was developed by Hakon Wum Lee of MIT in 1995. In 1996, Level 1 of CSS was published. Level 2 comes in 1998 and Level 3, CSS3 in 2009 with HTML5. অর্থাৎ HTML5 এর সাথে CSS3 ভার্সন চলতেছে, অর্থাৎ 3 বা 2 এগুলো হচ্ছে মেন কোডিংটাকে সহজ করে দেওয়া হয়। আর যতই আপডেট ভার্সন আসবে বোঝা যাবে সেটা কি হবে, ওর কম্পাইলারটা আরো সহজে, অর্থাৎ হিউম্যান যে মানুষের বোধগম্য ভাষার কাছাকাছি ভাষায় প্রোগ্রামিং ভাষা নিয়ে আসবে। With HTML5, CSS has become the W3C standard for controlling visual presentation of web pages. অর্থাৎ W3C যে কনসোর্টিয়াম আছে সেই স্ট্যান্ডার্ড ফলো করে এই CSS3 তৈরি করা হয়েছে। তাহলে CSS সিনট্যাক্সটা কেমন হবে, সিলেক্টর, প্রপার্টি, ভ্যালু, তারপরে ব্র্যাকেট ক্লোজ। টাইপস অফ CSS: internal CSS, external CSS, inline CSS. Internal CSS code is written inside style tag in head, recommended for single page only. অর্থাৎ এটা আছে সিঙ্গেল যে পেজে লেখা হবে সেই পেজেই কাজ করবে। এক্সটার্নাল CSS এর কাজ কি হবে, অর্থাৎ উপরেরটা আমরা কিসের ভিতর লিখবো, আমরা হচ্ছে স্টাইল ট্যাগ, হেড সেকশনের ভিতর স্টাইল ট্যাগ তৈরি করব, তার ভিতর আমরা লিখবো ইন্টারনালি। আর এক্সটার্নালের ক্ষেত্রে আমরা আলাদা একটা ফাইলে লিখবো, অর্থাৎ CSS code is written in separate file with .css extension and link element is used to attach external CSS with HTML document. অর্থাৎ HTML ডকুমেন্টের সাথে আমরা হেড সেকশনে লিংক দিয়ে এই CSS এক্সটেনশন যে ফাইলটা, সেই ফাইলটা আমরা অ্যাড করে দেব। এটা হচ্ছে এক্সটার্নাল CSS। এবং ইনলাইন CSS এ কি হবে, একটা ট্যাগের ভিতরে, অর্থাৎ CSS কোড ইজ রিটেন ইনসাইড HTML ট্যাগ ডাইরেক্টলি ইন স্টাইল অ্যাট্রিবিউট। অর্থাৎ স্টাইল অ্যাট্রিবিউটের ভিতর স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন, তার ভিতর আমরা কালার, ফন্ট সাইজ এগুলো সব লিখবো। এবার দেখি এটা ইন্টারনাল CSS এর ক্ষেত্রে কিভাবে আমরা কোডিংটা হবে। Use internal style sheet when you are working on a single page website. A internal style sheet is defined using the style tag and goes in the head section of an HTML document. যদি আমরা একটা সিঙ্গেল ট্যাগ নিয়ে, সিঙ্গেল পেজ নিয়ে কাজ করি, তখন আমরা ইন্টারনাল CSS নিয়ে কাজ করতে পারবো, যেটার বডি সেকশনের ভেতর একটা স্টাইল দিয়ে একটা ট্যাগ তৈরি হবে, তার ভেতরে আমরা কোডটা লিখতে হবে, CSS কোড, এবং স্টাইল ট্যাগ দিয়ে শেষ করে দিতে হবে। The style tag specifies the content type of a style sheet. অর্থাৎ এখানে টাইপ লিখতে হবে, টাইপ আছে টেক্সট অবলিক CSS লিখতে হবে, সে কোডটা এরকম। এটাকে দেখা যাচ্ছে নাকি, আমি একটু ফন্ট সাইজ বড় করে দিব, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ। এখন এখানে দেখো এই যে হেড সেকশন শুরু হয়েছে, শুরু হলো হেড সেকশন, শেষ হলো, এর ভেতরে আমরা এই স্টাইল
এই যে যেটুকু লিখছি যে স্টাইল ট্যাগ দিয়ে পি পি লিখছি, তারপর কালার অর্থাৎ অ্যাট্রিবিউটের ভ্যালু গ্রিন, তারপরে আর একটা কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করলাম। আবার এইসন হেডারকে আমরা এইসনকে কিভাবে তারকে অ্যাসাইন করবো, তার ভ্যালু হলো বিভিন্ন ধরনের প্রপার্টি ভ্যালু। টেক্সট অ্যালাইন হবে সেন্টার এবং কালার হবে রেড, এরপর স্টাইল দিয়ে শেষ। এইবার আমরা বডি শুরু হবে। বডির ভেতর আমরা যখন হেডকে এইসন কে যখন কল করছি, তখন নর্মালি আমরা এইসন দিলে কি হবে, একটা বড় সাইজের একটা লেখা দেখাতো, তাই তো আগে। এখন কি হবে, এখন হচ্ছে তার কালার হবে আসছে টেক্সট সেন্টার হবে এবং কালার হবে রেড। আবার যখন পি কে কল করব, পি এর ক্ষেত্রে কালার হবে গ্রিন, অর্থাৎ পি এর ভিতর যা লেখা থাকবে এটা গ্রিন হবে। এই পি এর ক্ষেত্রেও লেখা হবে গ্রিন। আমরা যদি এটুকুকে যদি আমরা রান করি, এটাকে আমরা ডট এইচটিএমএল দিয়ে সেভ করতে হবে। আমাদের কি আসছে এবার দেখো তো, অর্থাৎ হেডিং লেখাটা কি আসছে, রেড আসছে না, এবং পরের যে দুটো প্যারাগ্রাফের ভেতর টেক্সট গুলো গ্রিন। অর্থাৎ আমাদের কোডটা ছিল এরকম যে প্যারাগ্রাফ পি ট্যাগ এর ভিতর যা লিখবো, পি ট্যাগের ভিতর যা লিখবো সেটা কালার হবে হচ্ছে গ্রিন, সেটা গ্রিন হয়েছে। আর হেডিং অন লেখা সেটা রেড, সেটাকে কি হবে অ্যালাইন সেন্টার, যেহেতু সেন্টার দেওয়া সেহেতু মাঝখানে হবে, আর হচ্ছে কালার রেড। বোঝা গেল? এরপরে আসি, এটা গেল হচ্ছে কোন ধরনের সিএসএস, ইন্টারনাল সিএসএস। এবার আছে এক্সটার্নাল সিএসএস। Use an external CSS when you want to apply one style to many pages, অর্থাৎ একই স্টাইল যদি অনেকগুলো পেজে সেম স্টাইল আসে, তখন আমরা এক্সটার্নাল সিএসএস ব্যবহার করব। If you make one change in an external style sheet, the change is universal on all the pages where the style sheet is used, অর্থাৎ এই স্টাইল শিট যে পেজেই ব্যবহার করা হোক না কেন, এই সিএসএস ফাইলে এক জায়গায় ওই ফাইলেই চেঞ্জ করলে সব পেজেই অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। প্রত্যেকটা পেজে যে আমার কালার চেঞ্জ করার বা ফন্ট সাইজ বড় করার বা মিডিলে নেওয়া এই ধরনের কোনো কাজ করার দরকার নেই, আমরা মূল সিএসএস ফাইল চেঞ্জ করলেই হবে। An external style sheet is declared in an external file with a .css extension, অর্থাৎ এই ফাইলটা সেভ করতে হবে .css এক্সটেনশন দিয়ে। It is called by pages whose interface it will affect. External style sheet are called using the link, অর্থাৎ লিঙ্ক ট্যাগ ব্যবহার করে কল করতে হবে আমার HTML যে ডকুমেন্ট আছে সেটার ভিতর। which should be placed in the head section, অর্থাৎ যেটা হেড সেকশনে রাখতে হবে of an HTML document. This tag includes 3 attributes, অর্থাৎ এই ট্যাগের ভিতরে 3 ধরনের অ্যাট্রিবিউট থাকবে, যেটা আছে কি কি, এই যে প্রথম হচ্ছে লিঙ্ক, লিঙ্কের ভিতরে অ্যাট্রিবিউট রিলেশন, তারপর হচ্ছে এই রেফারেন্স এবং টাইপ। এখানে দুটো দেওয়া হয়েছে, তার টাইপও দেওয়া যায়, টাইপ হচ্ছে টেক্সট অবলিক সিএসএস। তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস এর লিঙ্ক, এইভাবে আমরা তৈরি করি। যেমন যেটা থাকবে হচ্ছে হেড সেকশনের ভেতর, এবং এই ফাইলটা কোন নামের ফাইলটা, স্টাইল শিট রিলেশন, এবং কোন ফাইলটা এইচ রেফারেন্সের ভেতর, এইচ রেফারেন্সের ভেতর ওই ফাইলটার নাম স্টাইল ডট সিএসএস, তো ওই ফাইলটার নাম সিএসএস ফাইলটার নাম এইচ রেফারেন্স দিতে হবে, আর রিলেশন স্টাইল শিট। এরপর হচ্ছে আমরা যদি সাপোজ আমরা আগের যে কাজটা করছিলাম, এটা আমরা একটা স্টাইল শিটে, এই যে কোডটুকু এটা একটা স্টাইল শিটে রাখবো।
লিঙ্ক দেখতে পাচ্ছ তোমরা? দেখতে পাচ্ছ? এই নেটের সমস্যা দেখাচ্ছে। শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, হ্যাঁ, দেখা শোনা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, আমরা এটুকুকে কেটে নিয়ে যাব। এখানে শুধু লিঙ্ক এবং এটা কি যুক্ত করব, style.css আর একটা ফাইল তৈরি করব। এই স্টাইল লাগবে না, এটাকে সেভ করব। স্টাইল ডট এখানে css এক্সটেনশন দিব। সেভ। এবার আমার এই ফাইলটা এটা সেভ করে দিব। সেভ করলাম। এবার এটাকে রিফ্রেশ দিব। কাজ করছে তাই তো? যদি আমরা এই ফাইলটা কোথায় সেভ হয়েছে সেটা দেখাই, +9 এই যে স্টাইল সিএসএস। কোনো কারণে নামটা যদি ম্যাচ না করে, স্টাইল অন যদি এমন হয়, তখন কি হবে? তখন আমরা এটা রিফ্রেশ দিই। কাজ করবে কি? দেখতে পাচ্ছ কাজ করছে কি? জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, কাজ করছে স্যার, স্যার কাজ না স্যার, করতেছে। না, স্যার, কাজ করছে। কাজ করছে না। তার কারণ কি, আমাদের এই যে স্টাইল যে এখানে যে ফাইলটা তৈরি করছি, এইখানে যে ফাইলটা তার নাম হচ্ছে স্টাইল। এইখানে যেটা লিঙ্ক দেওয়া হয়েছে সেটা style.css, কিন্তু আমি যে ফাইলটা রাখছি এখানে একই ফোল্ডারে রাখতে হবে। কিন্তু আমার এই সিএসএস টেস্ট এই যে এইচটিএমএল ফাইলটা, যে ফাইলের ভিতর আমরা এই স্টাইলটাকে কল করছি, সেটা একই ফাইল। আর যদি একই জায়গায় না থাকে, একই ফোল্ডার যদি না থাকে, তাহলে কি করতে হবে? স্ল্যাশ দিয়ে ফোল্ডারের নাম দিতে। যদি আমরা এখানে যদি আরেকটা ফোল্ডার তৈরি করি, সিএসএস নামে একটা ফোল্ডার তৈরি করে তার ভিতর যদি আমরা এই স্টাইলটাকে দিয়ে দেই, তখন আমাদের এখানে একটা চেঞ্জ করতে হবে। এখানে কি চেঞ্জ করতে হবে? সিএসএস স্ল্যাশ, তাই তো? স্টাইল, স্টাইলটাকে স্টাইল অন করছিলাম তো এই জন্য লিঙ্ক পাচ্ছিল না, এবার স্টাইল করে দিলাম। এবার আমরা এখানে রিফ্রেশ দিই। এটা সেভ করতে হবে, ঠিক আছে? এবার কিন্তু ফোল্ডারের ভিতরই আছে, এই যে এখানে সিএসএস ফোল্ডারের ভিতর আছে। এখন যদি আমরা এই ফোল্ডারের ভিতর এই আলাদা যে সিএসএস ফাইল আছে, এখানে যদি আমরা চেঞ্জ করি, কিছু কালার যদি গ্রিনের জায়গায় যদি দেই ব্লু, এটা যদি আমরা রিফ্রেশ করি, রিফ্রেশ করলে কি হবে? সেভ করা হয়নি, সেভ করতে হবে এটাকে। ও, এখানে তো ওই ফাইলটা না, দেখি ওই ফাইলটা ওপেন করতে হবে। ব্লু, সেভ করলাম। তারপরে আমরা এটাকে
রিফ্রেশ করি, চলে আসছে। পি এর ভ্যালু ব্লু করা হয়েছে, এগুলো ব্লু আসছে না? জি স্যার। ব্লু হয়ে গেছে। অর্থাৎ আমরা এটা হচ্ছে এক্সটার্নাল। অর্থাৎ এক্সটার্নাল কিভাবে হলো, এই ফাইলটাকে কিন্তু আলাদা একটা, অর্থাৎ হেড সেকশনের ভেতরে একটা লিঙ্ক ট্যাগের ভেতরে আমরা আলাদা একটা ফাইল, অর্থাৎ এক্সটার্নাল ফাইল, এই ফাইলটাকে যুক্ত করে দিলাম। এখন কোনো চেঞ্জ যদি এরকম, যদি এইচটিএমএল যেভাবে এরকম এইচটিএমএল ফাইলটা, যদি এই ফাইলটা একটা পেজ এরকম যদি 10টা বা 20টা পেজ হয়, সব জায়গায় যদি আমরা এইভাবে লিঙ্কটা অ্যাড করে দিই, তাহলে সব ওয়েবসাইটের ভেতরে পি ট্যাগ পাইলেই তার কালার চেঞ্জ হয়ে যাবে, কালার হয়ে যাবে স্যার এরকম। মেটা ট্যাগের কাজ কি স্যার? হ্যাঁ, মেটা ট্যাগের কাজ, স্যার যেটা মেটা ট্যাগের উপর দেখো, মে- এর আগেই একটা টিউটোরিয়াল তোমাদের ক্লাস নেওয়া আছে, সেই ক্লাসটা একটু ফলো করো মেটা ট্যাগ নিয়ে। হ্যাঁ স্যার ওই যে UTF-8 এর কাজ কি? হ্যাঁ, এটাও বলা UTF-8 হয়েছে এখানে। হ্যাঁ, এটা হচ্ছে জি স্যার। ক্যারেক্টার সেট। UTF-8 বলতে 2 টু দি পাওয়ার 8 করলে কতগুলো ক্যারেক্টার হয়? এতগুলো। 200 হ্যাঁ, 256 না? এতগুলো ক্যারেক্টার প্রকাশ করতে পারবে এই ক্যারেক্টার সেট ব্যবহার করলে। UTF-8 এটা হচ্ছে ইউনিকোড 2 টাইপ ফন্ট, 2 টাইপ ফন্ট স্টাইল, অর্থাৎ এটা একটা ফন্টের স্টাইল, এটা একটা নাম। হ্যাঁ, তার একটা সেই গ্রুপকে একটা নাম দেওয়া হয়েছে UTF-8। 8 দেওয়া মানে 2 টু দি পাওয়ার 8, অর্থাৎ 2 টু দি পাওয়ার 256টা 56। বিভিন্ন ধরনের সিম্বল, ক্যারেক্টার এগুলো মিলায় 256টা জি স্যার। ক্যারেক্টার প্রকাশ করা হয়। জি স্যার। তাহলে এটা এক্সটার্নালটা এইভাবে হবে। হ্যাঁ, এখন এইখানে আমরা H1 P বা এই যা ব্যবহার করা হয়, যেমন বডি, বডির ক্ষেত্রে যদি আমরা এখানে চেঞ্জ, যেমন এখানে বডি, বডি আছে বিজি কালার, স্কাই ব্লু, আচ্ছা এইখানে ব্যাকগ্রাউন্ড কালার লিখতে হবে মনে হয়। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার স্কাই ব্লু দিয়ে দিলাম, অর্থাৎ টোটাল পেজের কালারটা কিন্তু স্কাই ব্লু হয়ে গেল। ঠিক আছে, জাস্ট আমি এখানে একটা বডি ট্যাগের আমরা প্রপার্টি চেঞ্জ করছি। নর্মালি আমরা বডিতে যেভাবে হয়, যেমন হচ্ছে নর্মালি তো বডিতে এইখানে বডিটা কল করা হয়েছে, তখন এই বডিটাই কিন্তু এর প্রপার্টিটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বুঝা গেল যে এইটা শুধুমাত্র বডি লিখলাম, কিন্তু এর প্রপার্টিটা এখানে এই স্টাইল শিটে কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে, যে ব্যাকগ্রাউন্ড কালার স্কাই ব্লু হবে। এরপর আসি আমরা ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস এর ক্ষেত্রে কি হবে, একটা লাইনের ভিতরেই আমরা কালার, ফন্ট টাইপ, ফন্ট স্টাইল এগুলো চেঞ্জ করব। এটা কেমন, একটা এক্সাম্পল দেখি। পি ট্যাগ, এই যে স্টাইল ডাবল কোটেশনের ভিতর কালার রেড, এখানে টেক্সট, তাহলে এই পি ট্যাগের ভিতর টেক্সট, এটা এই টেক্সটের কালার হবে হচ্ছে রেড। এটা জাস্ট একটা পি ট্যাগের ভেতরেই কাজ করা হয়েছে, এটা কোনো বডি সেকশনে কিছু অ্যাডও করা লাগবে না, বা হেড সেকশনে কিছু অ্যাডও করা লাগবে না, কিছুই করা লাগবে না। জাস্ট আমরা যেভাবে ট্যাগ লিখি সেই ট্যাগের ভিতরেই স্টাইল দিয়ে এই অংশটুকু যোগ করতে হবে। এর ভিতর শুধু কালার হতে পারে না, কালার হবে, সাইজও দেওয়া যায়। এইখানে যেমন এই যে একটা পি ট্যাগের ভিতরেই এই স্প্যানিং করে, অর্থাৎ এই লেখাটুকুকে স্প্যানিং করা হয়েছে, হাইলাইটেড, স্প্যান বলতে কেটে নেওয়া, কেটে নেওয়া, এবং এর স্টাইল করা হয়েছে কিভাবে, স্টাইল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, অর্থাৎ এর ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে কি হবে, এই যে হাইলাইটেড, এর ব্যাকগ্রাউন্ড কালার হবে ইয়েলো। যেমন আমরা যদি এখানে এটা যদি নিয়ে যাই, যেহেতু এটাকে আমরা এর পরে অ্যাড করে দিই,
পি, যেহেতু আমরা প্রিসিডেন্স অনুযায়ী জানি যে পি এর ইনলাইন যে সিএসএস এর প্রিসিডেন্সটা বেশি হবে, অর্থাৎ এই কালারটা যা দিব সেইটা আগে কাজ করবে। তারপরে এইখানে আমরা কোনটা সেট করছি পিতে যেমন ব্লু দেওয়া হয়েছে, ব্লু পরে আগে আসছে এই এর ভিতরের কাজ করে নিবে, রেডটা আগে করবে। সেভ করলাম, রিফ্রেশ করি, এই যে এটা হাইলাইট করে দিছে, ঠিক আছে, টেক্সট ইজ হাইলাইটেড, এবং এটা ইনলাইনের প্রিসিডেন্স বেশি, যেহেতু এটা ওই ট্যাগের ভিতরেই আমরা দিয়ে দিচ্ছি এই কারণে। ইনলাইন গেল। তারপর হচ্ছে মিডিয়া অ্যাট্রিবিউট বলতে আমরা বিভিন্ন ধরনের মিডিয়া ব্যবহার করে কাজ করি, যেমন সেটা এটা যখন কাজে লাগবে যে মিডিয়ার সাইজটা কতটুকু, যেমন আমরা ট্যাবে একরকম একটা ওয়েবসাইট হয়, আবার কম্পিউটার ওপেন করলে একরকম ওয়েবসাইট হবে, তারপর ট্যাবের বিভিন্ন মোবাইলে ওপেন করলে একরকম হবে। এখন আমরা সেটা মিডিয়ার মাধ্যমে স্টাইল মিডিয়ার ভিতর স্ক্রিন অ্যান্ড মিনিমাম ওয়াইড 460 পিক্সেল, অর্থাৎ এটা স্ক্রিন সাইজের হবে এবং মিনিমাম ওয়াইড হবে, অর্থাৎ এর কমে আসবে না, ওয়াইড আসছে 460 পিক্সেল থাকবে। এটা আছে আমরা মিডিয়া অ্যাট্রিবিউট ব্যবহার করলে। সিএসএস যে সিলেক্টর গুলো আছে সেগুলো দেখো, এখানে সিএসএস এর তোমাদের সফট কপিটা কিন্তু অলরেডি তোমাদের আগে দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের এই সফট কপিটা তোমরা আগে কি পেয়েছো? আমি কিন্তু গ্রুপে কিন্তু তোমাদের দিয়েছি। জি স্যার। এই সফট কপিটা তোমরা একটু স্টাডি করবা, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। যেমন কতগুলো সিলেক্টর, কি কি সিলেক্টর বলতে যেগুলো আমরা ব্যবহার করে, যেগুলো আমরা নর্মালি একটা ট্যাগের নাম যেগুলো দেওয়া হয়, যেমন পি একটা ট্যাগ নেম, কিন্তু এটা একটা সিলেক্টর হিসাবে আমরা সিএসএস এ একটা সিলেক্টর হিসেবে ব্যবহার হবে। যেমন ট্যাগ সিলেক্টর, অল পি ট্যাগস। তারপর প্যারার পরে প্যারাটাকে কোন ধরনের সিলেক্টর, এটা আইডি সিলেক্টর, একটা হ্যাশ চিহ্ন দেওয়া আছে। আবার যদি ডট দেওয়া থাকে সেটাকে বলা হচ্ছে ক্লাস সিলেক্টর। কখন আমরা আইডি ব্যবহার করব, কখন ডট ব্যবহার করব, ক্লাস, সেগুলো কি উপকার সেটাও বলছি। এখন অনেক সময় আমরা এই একটা ক্লাস ব্যবহার করছি, ট্যাগ একই আছে পি ট্যাগ, কিন্তু পি ট্যাগের ভিতরে একটা ক্লাস ব্যবহার করছি, সেই ক্লাসের ভিতরে আবার নতুন কোনো অ্যাট্রিবিউট যোগ করা হয়েছে, তখন আমাদের ওইটাকে কল করলে সে নতুন অ্যাট্রিবিউটের জন্য তার ইফেক্টটাও নতুন ভাবে পড়বে। এটা আমরা পরে একটা এক্সাম্পল দেখলে তোমরা বুঝতে পারবা। যেমন এখানে একটা ক্লাস পি একটা সিলেক্টর, তার আন্ডারে আর একটা ক্লাস আছে যেটা প্যারা ক্লাস, অর্থাৎ পি একটা ট্যাগ সিলেক্টর, পি ট্যাগ উইথ ক্লাস প্যারা। প্রথমে পি ট্যাগের কাজ হবে, পি ট্যাগে যা যা অ্যাট্রিবিউট আছে সেগুলো কাজ করবে, আবার প্যারার ভিতর যদি কোনো কিছু চেঞ্জ করা থাকে এই ক্লাসের ভিতর, প্যারা ক্লাসের ভিতর, সেগুলো কাজ করবে। তারপরে আবার পি উইথ চাইল্ড হ্যাভিং ক্লাস প্যারা, অর্থাৎ পি একটা চাইল্ড এবং এটাকে এখানে একটু স্পেস দিয়ে দেওয়া হয়। তারপরে ডিভ পি, এটা হচ্ছে পি ট্যাগ হ্যাভিং প্যারেন্ট ডিভ, এটা হচ্ছে। তারপর স্টার দিলে হচ্ছে অল ট্যাগের জন্য, অর্থাৎ ইউনিভার্সাল সিলেক্টর। যদি আমরা কোনো ট্যাগের কোনো নাম না দিয়ে স্টার দেই, তখন এইখানে যদি দেই যে স্টার দিয়ে ফন্ট সাইজ 10 বা ফন্ট সাইজ 20, তখন ওই বডির ভিতর যত ফন্টের সবগুলো সাইজ 20 হবে, যদি এর ভিতর যদি ফন্ট সাইজ 20 দিই। বা ফন্ট কালার যদি রেড দেই, সব ফন্টের কালার রেড হবে। তারপর H1, H3, H5 এরকম কমা দিয়ে দিয়ে একাধিক সিলেক্টরকে একসাথে লেখা যায়, একে বলা হচ্ছে গ্রুপিং। অনলি H1, H3 and H5 এগুলো হচ্ছে গ্রুপিং। এর ভিতর যদি ফন্ট সাইজ দিয়ে দিই 10, তাহলে H1 এর জন্য 10 হবে ফন্ট সাইজ, H3 এর জন্য 10 হবে, H5 এর জন্য 10 হবে। যা যা লিখবো এর ভিতর প্রপার্টি দিব, এই তিনটের জন্যই একই হবে। এরপর হচ্ছে ক্লাসের আন্ডারে প্যারা ক্লাস, তার আন্ডারে কি হবে এ উইথ প্যারেন্ট প্যারা ক্লাস, অর্থাৎ এটা হচ্ছে ক্লাস প্যারা ক্লাস, একটা প্যারেন্ট, কার প্যারেন্ট, এ এর প্যারেন্ট। একটা ক্লাস কল করব, তার ভিতর যদি আবার একটা এ ট্যাগ থাকে, তার জন্য এখানে যদি কোনো অ্যাট্রিবিউট দেয় তার জন্য সেইটা কাজ করবে। তারপর হচ্ছে বডি, প্যারেন্ট অফ অল ট্যাগস, অর্থাৎ এটা তো বডির ভিতর তো সবাই থাকে, সেটা বলা হয়েছে প্যারেন্ট অফ অল ট্যাগস।
টাইপস অফ সিলেক্টরস ইন সিএসএস, এটা যেটা আছে ট্যাগ সিলেক্টর, আইডি সিলেক্টর, ক্লাস সিলেক্টর, গ্রুপিং, নেস্টিং, ইউনিভার্সাল সিলেক্টর। নেস্টিং বলতে একটা ক্লাসের ভিতর আর একটা ক্লাস থাকতে পারে, একটার ভিতর আর একটা, মানে এইটাকে বলা হচ্ছে নেস্টিং সিলেক্টর। ইউনিভার্সাল আছে সবগুলোর জন্য। সিএসএস সিলেক্টর লিস্ট, ট্যাগ সিলেক্টর আমরা এইভাবে লিখব। আইডি সিলেক্টরকে লিখবো হচ্ছে হ্যাশ চিহ্ন দিব, তারপরে নাম দিব, যে কোনো নাম দিতে পারি, যে প্যারা দিতে হবে তা না, এই যে আমরা যে কোনো একটা যে কোনো কিছু নামও দিতে পারি। ইউজ টু কল অল ইউনিক এলিমেন্ট উইথ আইডি প্যারা। ক্লাস সিলেক্টর একটা ডট থাকবে, ডট থাকলে একটা সিলেক্টর নামের আগে যদি ডট থাকে সেটা আছে ক্লাস সিলেক্টর হবে। এবং এটা যদি একটা প্যারেন্ট পি প্যারেন্টের আন্ডারে যদি একটা ক্লাস হয় প্যারা, তাহলে পি ডট প্যারা লিখতে হবে। এটা হচ্ছে গ্রুপিং, এইভাবে লিখলাম। তারপর এখানে এক্সাম্পল গুলো যেমন ট্যাগ সিলেক্টর। ট্যাগ সিলেক্টর এইখানে হচ্ছে একটা স্টাইল, স্টাইলের ভিতর আমরা কি কি বডি, এইচ1, পি, তিনটা সিলেক্টর আছে। এখন এখন আমরা যদি এটা যদি আউটপুটে অর্থাৎ হেড সেকশনের বডি সেকশনের ভিতর যদি আমরা লিখি H3, তখন H3 এর জন্য কি কাজ হবে, কালার হবে রেড, অর্থাৎ এই যে কালার হবে রেড। তারপরে হচ্ছে পি এর জন্য কি দেওয়া আছে, পি এর জন্য ব্লু টেক্সট লাইন সেন্টার, পি এর জন্য ব্লু টেক্সট লাইন সেন্টার, এইভাবে কাজটা হবে। আইডি সিলেক্টরের ক্ষেত্রে কিভাবে কাজ হবে, এটা নরমালি তো একটা ট্যাগের জন্য, ট্যাগের জন্য। এবার আইডির জন্য কিভাবে কাজ হবে, স্টাইল, স্টাইল শেষ, হেডের জন্য হেডের আগে কিন্তু একটা হ্যাশ দেওয়া, সেজন্য বুঝতে পারছে হেড অনটাকে একটা আইডি হিসাবে নিচ্ছে এবং এর কালার হবে গ্রিন। এবং প্যারা, প্যারা এটা আইডি সিলেক্টর এবং এটার প্রপার্টি গুলো কি, কালার রেড, ব্যাকগ্রাউন্ড ইয়েলো। আবার পি এটা কিন্তু নর্মাল, এটা নর্মাল সিলেক্টর, এটা কোনো আইডি বা ক্লাস সিলেক্টর না, ক্লাস টাইপের না, এটা কালার হচ্ছে ব্লু। এইবার যদি আমরা বডি সেকশনের ভিতরে যদি আমরা এইগুলো যদি ইয়ে করি, এগুলো এদেরকে কল করি, তখন H3 আইডি হেড, অর্থাৎ এটা হচ্ছে হ্যাশ চিহ্ন দেওয়া মানে কি আইডি, তাহলে H3 একটা ট্যাগ, ট্যাগ নেম, তার ভেতরে আমরা কল করব কাকে, আইডি কে কল করব, আইডি ইকুয়াল টু হেড অন। তাহলে আইডি ইকুয়াল টু হেড অন, হেড অন এর প্রপার্টি যা ছিল সেই প্রপার্টি সবগুলো কাজ করবে এই টেক্সটটুকুর উপর, অর্থাৎ হেড অন এর জন্য বলা হয়েছে কালার গ্রিন, অর্থাৎ এই টেক্সটটুকুর কালার গ্রিন হয়ে যাবে। আবার যখন আমরা পি কে কল করব, আবার আইডি কে কল করব, পি থাকবে এবং আইডি কে কল করব পারা, তখন পারার জন্য কি হবে, কালার রেড এবং ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, অর্থাৎ কালার হবে রেড, ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো হবে। এরপর যদি শুধু নর্মাল যদি পি কে কল করি, শুধু নর্মাল, এর ভিতরে কোনো কিন্তু আইডি বা কোনো আইডি নাই, আইডি বা ক্লাস নেই, তখন কিন্তু এই অপশনটা কাজ করবে। তাহলে আমরা যদি এটাকে নিয়ে যাই, এটাকে রান করে দেখি, সেটিং উইল বি গ্রিন। এটা কিসের জন্য, গ্রিন। তারপর হচ্ছে এখানে পি, this text will be red, ঠিক আছে, এটা আচ্ছা ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে গ্রিন, গ্রিন, তারপর হচ্ছে এটা রেড এবং ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইয়েলো, আর এটা নর্মাল ব্লু। এর জন্য কি কি কাজ হয়েছে, এই যে এখানে আমরা এই কোডটুকু দেখি,
যে স্টাইলটা আমরা বডির ভেতর অ্যাড করে দিচ্ছি, বডির ভেতর সিএসএস অর্থাৎ ইনলাইন, এটা ইন্টারনাল স্টাইল শিটের। এটাকে যদি উপরে দেওয়া হয়, বডি দেখা যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে আমরা স্টাইলের মাধ্যমে আমরা হেড একটা আইডি, প্যারা একটা আইডি এবং পি। এখন এখানে পি এর জন্য কালার ব্লু, অর্থাৎ প্রথমে আমরা হেড H3 জাস্ট আমরা কল করছি, H3 এর জন্য যে ফন্ট সাইজ সে অনুযায়ী সে সাইজটা তৈরি করে নিবে, অর্থাৎ H3 এর জন্য ফন্ট সাইজটা একটু বড়। যদি এটা যদি H1 করতাম তাহলে H1 এর জন্য আর একটু বড় হতো। সেভ করি, রিফ্রেশ করি, আরো বড় আসছে। অর্থাৎ H1 থেকে 6 পর্যন্ত যে ফন্টের সাইজ সবগুলোই কাজ করবে, কিন্তু তার ভেতরে যদি নতুন কোনো প্রপার্টি অ্যাড করি, যেমন তার ভেতর নতুন প্রপার্টি বলতে আমরা কালার গ্রিন করছি এবং সেটা হেড আইডির মাধ্যমে, সেজন্য আমরা এখানে H1 ট্যাগের ভেতরেই আমরা আইডি হিসাবে হেড অনের প্রপার্টি যোগ করে দিলাম, অর্থাৎ প্রপার্টি হেড অনের প্রপার্টি বলে কালার অর্থাৎ ফন্ট কালার গ্রিন হয়ে গেল। এরপরটা আইডি প্যারা এই জন্য যখন আমরা পি কে কল করব, পি এর জন্য একটা প্যারাগ্রাফ, কিন্তু পি কে কল করলাম, কল করে এর ভিতরের কন্টেন্ট গুলো চেঞ্জ হয়ে গেল কার জন্য, এই আইডির জন্য, আইডি প্যারার জন্য। এই প্যারা হিসেবে কি করছি, এর ভিতর কালার রেড করা হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড করা হয়েছে ইয়েলো, সেজন্য আমাদের এটা রেড এবং ইয়েলো হয়ে গেছে। এবং শুধু পি যখন কল করা হবে, অর্থাৎ শুধু পি যে এইখানে থার্ড লাইনে, তখন আমাদের কালার হবে ব্লু, অর্থাৎ শুধু কালার ব্লু। তাহলে কি এখানে কারো বুঝতে কোনো সমস্যা আছে? বুঝতে পারছো তোমরা? বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, ক্লিয়ার। এখন আমরা দেখি আইডি গেল, এবার আছে ক্লাস সিলেক্টরটা। আইডি সিলেক্ট হয়ে গেল, এবার আছে ক্লাসের ক্ষেত্রে আমরা জাস্ট ডট লিখবো। যেমন এখানে স্টাইল সব একই থাকবে, এই হ্যাশের জায়গায় এই জায়গায় হবে শুধু ডট, প্যারার জায়গায় ডট, আর এইখানে আইডির জায়গায় লিখতে হবে ক্লাস। এই হয়ে যাবে। এখন এই একই আউটপুট আসবে। যদি আমরা এখানে এবার রান করি, একই কাজ, কোনো চেঞ্জ নাই। যদি আমরা এটা যদি হ্যাশ করে দেই, তখন কিন্তু যদি আমরা এই যে ক্লাস দেই, এই যে হ্যাশ দেওয়া হয়েছে, তখন রান করলে কি হবে, আসবে? আর ওই লাইনটা কাজ করবে না, অর্থাৎ এই লাইনটা কিন্তু কোনো কাজ করে নাই। কারণ কি, এই জায়গায় যে ক্লাস হিসেবে তো এটা নাই, এটা আইডি হিসেবে আছে, তাই না? তখন এই যা হয় এইখানে চেঞ্জ করতে হবে, ক্লাসের জায়গায় করতে হবে আইডি, আর না হলে এইখানে হ্যাশের জায়গায় ডট দিতে হবে। এটা সেভ করে এবার রিফ্রেশ করলে কাজ করবে। এরপর আসি আমরা গ্রুপিং সিলেক্টর, যে H1 H3 P এইগুলো হচ্ছে গ্রুপ, কমা দিয়ে লিখতে হয়। এর জন্য কি হবে, অর্থাৎ যা লিখবো, প্রপার্টি লিখবো, সবগুলোর জন্য একইগুলো কাজ করবে। অর্থাৎ H5 H3 P এই যে সিলেক্টর নেম, এগুলোর জন্য কালার দেওয়া হয়েছে ব্লু, টেক্সট লাইন দেওয়া হয়েছে সেন্টার। যখনই আমরা H5 কল করব, তখন যে লেখাটা হবে সেটা ব্লু এবং সেন্টারেই হবে। H3 এর জন্য একই হবে। অর্থাৎ আমরা যেহেতু আমাদের একই কাজ এবং আলাদা আলাদা সিলেক্টরের আলাদা আলাদা ভাবে ডিফাইন করতে গেলে জায়গা বেশি লাগবে, তাকে আমরা কমা দিয়ে এক লাইনের ভেতরে আমরা প্রকাশ করতে পারবো। এরপর হচ্ছে নেস্টিং ইন সিএসএস, অর্থাৎ সিএসএস এর ভিতর নেস্টেড বলতে কি বোঝায়, একটা ক্লাসের ভিতরে আবার একটা ট্যাগ দিয়ে দেওয়া যায়। যেমন নর্মাল পি একটা
সিলেক্টর, এটা হচ্ছে কাজ কি পি, ফন্টের কালার আছে রেড। এবার আবার কি করা হয়েছে, একটা ক্লাস নেওয়া হয়েছে, তার আন্ডারে আবার পি কে দেওয়া হয়েছে, এবং তখন পি এর কালার হবে, অর্থাৎ প্যারাগ্রাফের ভিতর যা লিখবো সেটার কালার হবে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড হবে গ্রে। অর্থাৎ যদি আমরা নর্মাল পি কে কল করি, এই লাইনটা আউটপুট কি হবে বলো তোমরা, দেখে বলো, যে লাইনটা সিলেক্ট করা আছে এই লাইনটার আউটপুটটা কালারটা কেমন হবে? এটা কি কালার হোয়াইট হবে, ব্যাকগ্রাউন্ড গ্রে হবে, নাকি কালার রেড হবে? স্যার রেড হবে। কালার রেড হবে। স্যার রেড হবে। হ্যাঁ, এটা হচ্ছে নর্মাল কিন্তু পি। আর পরেরটা হচ্ছে একটা ক্লাস নেওয়া হবে, অর্থাৎ প্রথমে এটা নেস্টেড, অর্থাৎ প্রথমে ডিভ ক্লাস হেডার, অর্থাৎ এইটুকু পেলো। এইটুকু পাওয়ার পর এরপরে যদি আবার পি কে নেই, অর্থাৎ এই প্রথমে তো ক্লাস হেডার নেওয়ার পর বলতে একে চিনলাম, একে চেনার পরে যদি আমরা পি কে দেই তাহলে বুঝবে যে পুরাটা পেয়ে গেল, অর্থাৎ এই প্রপার্টিটা পেয়ে যাবে। অর্থাৎ এই যে লেখাটা আছে তার কালার হবে হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড হবে গ্রে, এই যে এরকম। ঠিক আছে? অর্থাৎ যদি এইখানে ডিপ ক্লাস হেডার, এখানে যদি পি না দিয়ে অন্য কিছু থাকতো, এইচন থাকতো, তাহলে কিন্তু কি হবে, এখানে মনে করো বডি স্টাইল, হেড সেকশনে স্টাইল চলে গেল। এখন এখানে যদি হয় এই সন দিয়ে দিই, এই সন, এটার আউটপুট কেমন আসবে? দিস প্যারাইজ ইনসাইড ডিপ, এটা কি শুধুমাত্র কোনো ইফেক্ট কি কাজ করছে? না স্যার। না স্যার। এখানে কিন্তু আমরা ক্লাস হেডার কিন্তু নেওয়া হয়েছে, তারপর ক্লাস হেডারকে পরে যেহেতু পি পায়নি, ক্লাস হেডার এই পর্যন্ত পেয়েছে, কিন্তু পুরো কাজ কি এটার কাজ পুরাটা না পাওয়া পর্যন্ত তখন কিন্তু এইটুকু কাজ করবে না। অর্থাৎ হেডার পেলো, পাওয়ার পরে এইচ অন পেয়েছে, অর্থাৎ এর সাথে কোনো লিঙ্ক না। যদি এইটা এমন হতো যে এইটা পি না হয়ে এইচ অন হতো, তাহলে কি হবে? তাহলে কি হবে? স্যার তাহলে কাজ করতে, তাহলে কাজ করবে, এই যে কাজ করছে। তোমার এখানে যে শুধু পি নাম বা এইসব দিতে হবে তা না, তুমি যে কোনো কিছু, এটা কে দাও, কে ট্যাগ দাও, কে, তারপরও কাজ করবে। ওইটা যখন আমরা এই সন কাজ করছে তো, তাই তো? যখন আমরা এই সন ব্যবহার করছি তখন এই সনের জন্য আমাদের HTML এ একটা হেডার সাইজ দেওয়া আছে, যেমন এই সন থেকে H6 ছয় ধরনের সাইজ আছে, সেই জন্য ওই সাইজটাও নিচ্ছিল, সেই কারণে বড় হয়ে যাচ্ছিল। কিন্তু কে এর ক্ষেত্রে ওই ধরনের কোনো অ্যাসাইন করা নাই, কিন্তু আমরা এখানে আমরা কে অনুযায়ী এইভাবে নিতে পারি, যে কোনো নামই দেওয়া যাবে এই সব জায়গায়। ইউনিভার্সাল সিলেক্টর সাধারণত কোনো নাম লেখা লাগবে না, সিলেক্টর জাস্ট স্টার সাইন দিলেই হবে। মার্জিন 0, মার্জিন 0 বলতেছে আমরা এর টোটাল 4 সাইড দিয়ে যদি আমরা এমন হয় যে এখানে একটা ইউনিভার্সাল সিলেক্টর দিব, মার্জিন 20, তাহলে কিন্তু 4 সাইড দিয়ে মার্জিন 20 আকারে মার্জিন হয়ে যাবে।
তারপর হচ্ছে আমাদের দিস ইজ হেডলাইন, অর্থাৎ এটা যদি স্টাইল যদি মার্জিন 0 দেওয়া হয় তাহলে এরকম সব প্রিন্ট আসবে। দিস ইজ কালার, বিভিন্ন ধরনের কালার সম্পর্কে তোমাদের এর আগে বলা হয়েছে, আরজিবি কালার বা হেক্সাডেসিমেল কালার, এবং আমরা যে টেক্সট লিখেও আমরা দিতে পারি, কিন্তু সব কালার এভাবে লিখে দেওয়া সম্ভব না, তখন আমরা হেক্সাডেসিমেল কোড অথবা আরজিবি কোড, আরজিবি কালার দিই। কালার নেম নাম আকারে দেওয়া যাবে, হেক্সাডেসিমেল কালার কোড দেওয়া যাবে এবং আরজিবি কালার কোড দেওয়া যাবে। এখানে ইনলাইনের ভিতর যদি আমরা কালার দিতে চাই, স্টাইল কালার রেড, ব্লু, গ্রিন, ইয়েলো এভাবে দিতে পারি, বা আরজিবি আকারে দিতে পারি, বা আরজিবির পার্সেন্টেজ আকারেও দিতে পারি। যে 100% বললে বোঝাবে হচ্ছে 255, 0% বললে বোঝাবে 0, 0% যদি 100% দেয় তাহলে এটা 255, এভাবে রেশিও অনুযায়ী ভাগ হয়ে যাবে। হেক্সাডেসিমেল কালার কোড। টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইনের ভিতর কয় ধরনের হয়, লেফট, সেন্টার, রাইট, জাস্টিফাই। সেটা আমরা সিএসএস এর ভিতর এইভাবে লিখতে হবে। যেমন একটা আইডি সিলেক্টর টেক্সট অন, টেক্সট অ্যালাইন লেফট, টেক্সট টু সিলেক্টর নেম, তার জন্য টেক্সট অ্যালাইন সেন্টার। যখনই আমরা একটা আইডি হিসাবে কল বলবো এবং টেক্সট অনকে অন আইডিকে কল করব, তখন এই লাইনটা কি হবে, যেহেতু একে পাবে সেই কারণে এখানে টেক্সট অ্যালাইন হবে লেফট, অর্থাৎ এই লেখাটা লেফটে থাকবে, একটা থাকবে টেক্সট অ্যালাইন সেন্টার, অর্থাৎ সেন্টার চলে যাবে, আর একটা রাইট হলে সেটা এইখানে রাইটে চলে আসবে। জাস্টিফাই, আমরা টেক্সট অ্যালাইন জাস্টিফাই লিখে দিলেই হবে, তখন দুই সাইডেই সমান আকারে হয়ে যাবে, সাজানো হয়ে যাবে এই এরকম। টেক্সট ইনডেন্ট, ইনডেন্ট বলতে একটা টেক্সট যখন লেখা হবে তখন কতটুকু শিফট হবে, অর্থাৎ প্রথম লাইনটা কতটুকু, এখানে দেখো 3টা লাইন, প্রথম এখানে শুরু হওয়ার কথা ছিল, লাল যে টেক্সটটুকু আছে সেটুকু দেখো, যে টেক অটাম, এই লেখাটা লেখা আছে, এই শুরু হওয়ার কথা ছিল এখানে, কিন্তু সেটা না হয়ে একটু শিফট হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে টেক্সট ইনডেন্ট। যেমন যদি আমরা দেই, যেমন আইডি টেক্সট 4, টেক্সট ইনডেন্ট দেওয়া হয়েছে হচ্ছে 100 পিক্সেল এবং রেড কালার রেড, অর্থাৎ এই আইডি 4 কল করার পরে আমরা টেক্সট ইনডেন্ট অর্থাৎ 100 পিক্সেল, এই 100 পিক্সেল শিফট হয়ে গেছে। আবার যদি আমরা যদি মাইনাস দেই, যেমন এটা 200 পিক্সেল দেওয়া, সেজন্য এটা কিন্তু বেশি শিফট হয়ে, পরের দ্বিতীয় লাইনে কিন্তু বেশি শিফট হয়ে গেছে। আর একটা কিন্তু দেখো -50 পিক্সেল, এটা কিন্তু লেখাটা এখানে বাম পাশে আরো সরে আসছে, আরো বামে চলে গেছে। টেক্সট ডেকোরেশন, তো আজকে কি এই পর্যন্ত থাকবে কি? জি স্যার, এটুকুই থাক। আর তোমাদের কিছু কাজ যে সেটা হচ্ছে বাসায় তোমাদের এইগুলোতে সফট কপি দেওয়া হয়েছে, আমি ঈদের আগে আর তোমাদের ক্লাস এর ভিতর নিচ্ছি না, হ্যাঁ জি স্যার। ঈদের আগে নেওয়া হচ্ছে না, তোমরা এর ভিতরে এই সফট কপি গুলো যেগুলো দেওয়া হচ্ছে এগুলো নিয়ে একটু কাজ করো।